ড্রয়িং রুমে যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। বরের মুখ থেকে কবুল বেরোনোর আগেই অন্য কারো বজ্রকণ্ঠের সেই তিনবার ঘোষণা পুরো পরিবেশটাকে বরফ করে দিয়েছে। নির্বাণ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পেছনে ঘুরে এক রাশ বিশ্রী গালি দিতে গিয়েও মাঝপথে থেমে গেল। তার চোখের মনি স্থির হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে অবিশ্বাসে। সামনে আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী দাঁড়িয়ে আছে। সারা শরীরে নির্মম নির্যাতনের ক্ষত, শার্টের হাতা ছেঁড়া, কপালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু চোখের মণি দুটো যেন জ্বলন্ত অঙ্গার। সেই দৃষ্টিতে এখন আর অসহায়ত্ব নেই, আছে এক হিংস্র আভিজাত্য। শুভ্রকে এভাবে মুক্ত অবস্থায় নিজের সামনে দেখে নির্বাণের রক্ত মাথায় চড়ে গেল। সে জানোয়ারের মতো চিৎকার করে এগিয়ে এসে শুভ্র চল লক্ষ্য করে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। শুভ্র টাল সামলাতে না পেরে কিছুটা ছিটকে গেল, ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। নির্বাণ বাঘের মতো গর্জে উঠে চিল্লিয়ে বলল, তোর সাহস কি করে হয় রে শুয়োরের বাচ্চা, আমার অধিকারের জায়গায় জায়গায় কবুল বলার? তোকে তো আজ আমি জ্যান্ত কবর দেবো, কুত্তার বাচ্চা। বলেই নির্বাণ আবার ঝাঁপিয়ে পড়তে চাইল শুভ্রর ওপর। কিন্তু এবার দৃশ্য পট বদলে গেল। শুভ্র নিজের শরীরের শেষ বিন্দু শক্তি সঞ্চয় করে নির্বাণের ধেয়ে আসার হাতটা মাঝপথেই মট করে মুচড়ে ধরল। ব্যথায় নির্বাণ কোকিয়ে ওঠার আগেই শুভ্র তাকে হ্যাঁচকা টানে নিজের একদম কাছে নিয়ে এলো। দাঁত কিরমির করে আগুনের মতো তপ্ত নিঃশ্বাস নির্বাণের মুখে ফেলে শুভ্র হিসিয়ে বলল, ইউ ফাকিং পিস অফ শিট। এতক্ষণ তোকে সুযোগ দিয়েছি বলে ভাবিস না যে আমি তোর হাতের খেলনা। তোর ওই গুষ্টি মারা রাগ আর 2 পয়সার শক্তি আমি আমার আন্ডারওয়্যারের নিচে রাখি, বুঝলি খানকির পোলা? বাপের পয়সায় আর গুন্ডা পুষে লাফাচ্ছিস। তোর ওই ইগো আমি তোর এই পদে ঢুকিয়ে দেব। তুই ভাবলে কি করে যে শুভ্র চৌধুরীর জিনিসের দিকে হাত বাড়িয়ে তুই আস্ত থাকবি? বেজন্মার বাচ্চা। শুভ্রর এমন রুদ্রমুদ্রে আর মুখের ওই নোংরা গালি শুনে নির্বাণের মতো খুনিও এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রর হাতের মুঠি যেন লোহার সারাশে, যা নির্বাণের হাত গুড়িয়ে দেওয়ার উপক্রম করছে। নিজের এতদিনের বিশ্বস্ত গার্ডদের এমন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে হিতাহিত জ্ঞান হারিয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি দেখছিস তোরা? দাঁড়িয়ে তামাশা দেখছিস? ধর এই কুত্তার বাচ্চাকে, এখনই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলকে। নির্বাণের কথা শেষ হওয়ার আগে শুভ্র সজোর এক ধাক্কা মারল তার বুকে। নির্বাণ টাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। ব্যথায় কোকিয়ে উঠে সে আবারও পাগলের মতো চিৎকার করতে লাগলো, ওই জানোয়ারের বাচ্চারা, তোর চোখ অন্ধ হয়ে গেছে, দেখছিস না ও আমাকে মারছে? ধর এই শালাকে। কিন্তু পরের মুহূর্তেই ড্রয়িং রুমের দৃশ্যটা পাল্টে গেল। এক বীভৎস নিস্তব্ধতায়। নির্বাণের নির্দেশে গার্ডরা নড়ে চড়ল ঠিকই, কিন্তু তাদের বন্দুকের নল শুভ্রর দিকে না ঘুরে ঘুরে গেল খোদ নির্বাণের দিকে। চারদিক থেকে কালো কুচকুচে বন্দুকের নল এখন নির্বাণের কপাল আর তার বুকে তাক করা। নিজের কেনা কুত্তাদের নিজের দিকে এভাবে ফোনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখে নির্বাণের কলিজা শুকিয়ে গেল। সে অবিশ্বাসে তোতলামি করে চিৎকার করে উঠল, কি রে, কি কি করছিস তোরা? মাথা খারাপ হয়ে গেছে? আমি তোদের বস, আমাকে গুলি তাক করেছিস? বিশ্বাসঘাতক শুয়োরের বাচ্চারা, তোদের আমি জ্যান্ত কবর দেব। শুভ্র মেজের রক্তমাখা থুতু একপাশে ফেলে খুব তাচ্ছিল্যের সাথে নিজের কান দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরল, যেন নির্বাণের চিল্লানি তার কাছে বিষ ঢালছে। সে শান্ত পায়ে নির্বাণের সামনে গিয়ে নিচু হয়ে বসল। তারপর দাঁত দাঁত বের করে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, আহ, একটু আস্তে চিল্লা না রে ফাঁকফেস। গলাটা নিচে নামিয়ে কথা বল। তোর এই পোষা কুত্তারা আমার অনেক আগেই পোষা বিড়াল হয়ে গেছে। তুই ভাবলেই কই করে যে তোর মতো একটা থার্ড ক্লাস ইডিয়টকে পাহারা দেওয়ার জন্য আমি আমার লোক পাঠাবো না?
এতদিন তুই যে জালে আমাকে আটকে রেখেছিলি, আসলে সেই জালের সুতোটা শুরু থেকেই আমার হাতে ছিল। তুই নিজের পাতা ফাঁদেই নিজেই ধরা খেয়েছিস, শালা লুজার। শুভ্রর কথাগুলো নির্বাণের মাথায় ঢুকছিল না। সে মূর্তির মতো থমকে গিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। তার সেই দাপট, সেই অহংকার যেন এক নিমিষেই কর্পূরের মতো উবে গেল। শুভ্র নির্বাণের এই অবস্থা দেখে বাঁকা হাসল। তারপর পৈশাচিক শান্ত গলায় বলল, কি রে বাল, কিছু বুঝতে পারছিস না? জাস্ট চিল মামা, আমি তোকে সব গুছিয়ে বোঝাচ্ছি। শুভ্র চোখের একটা ইশারা দিতেই একজন গার্ড ঝড়ের গতিতে বাইরে চলে গেল। কয়েক সেকেন্ডে এক হাড় কাঁপানো নিস্তব্ধতা। ঠিক তখনই ড্রয়িং রুমের দরজা ভেঙে যেন এক বিশাল বাহিনী ভেতরে ঢুকলো। বুটের শব্দে মেঝে কেঁপে উঠল। 20 জন সশস্ত্র পুলিশ অফিসার, 12 জন এলিট ফোর্সের গার্ড, আর তাদের সামনে বুক চিতিয়ে ঢুকলো ঈশান। ঈশান ঘরে ঢুকেই শুভ্রর রক্তাক্ত আর ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকিয়ে আঁতকে উঠল। সে বাক রুদ্ধ শ্বাসে বলল, বস, আপনি ঠিক আছেন? আপনার শরীর তো পুরো শেষ করে দিয়েছে কুত্তার বাচ্চারা। শুভ্র শান্তভাবে শুধু একবার চোখ বুজে বোঝালো সে ঠিক আছে। এদিকে নির্বাণের চোখের মণি তখন চড়ক গাছ। এতগুলো পুলিশ, তাও খোদ শুভ্রর সামনে জিভ বের করা কুকুরের মতো আজ্ঞাবহ হয়ে দাঁড়িয়ে আছে। এই শুভ্র আসলে কে? যদি তার এতই ক্ষমতা, তবে কেন সে এতক্ষণ মার খেল? কেন সে নির্বাণের পায়ের নিচে পড়েছিল? নির্বাণের এই হাজারো প্রশ্ন ধসার মাঝেই ঈশান একটা মোটা ফাইল বের করলো। ঠিক সেই মুহূর্তে শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট অফিসার এসে শুভ্রর ঠিক পাশে হাত বেঁধে দাঁড়ালেন। ঈশান ফাইলটা নির্বাণের কুৎসিত মুখের সামনে মেলে ধরে চড়া গলায় তার আসল পরিচয় উগরে দিতে লাগলো। আরহাম খান নির্বাণ, ছোটবেলা থেকেই যার রক্তে খুনাখুনি আর মারামারি। ক্ষমতার লোভে সে হয়ে উঠেছিল এই শহরের এক অঘোষিত মাফিয়া। গুনে গুনে 42টা খুন আছে এই জানোয়ারের নামে। সেই খুনের বিচার থেকে বাঁচতে লন্ডনে পালিয়ে গিয়েও শান্তি হয়নি ওর। সেখানেও সে 19 জন মানুষকে নৃশংসভাবে মেরেছে। আর আজ তোর সেই সব পাপের অকাট্য প্রমাণ এই ফাইলে জ্বলজ্বল করছে। কুত্তার বাচ্চা। কথাগুলো শোনামাত্র নির্বাণের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সে অন্ধকার অতীত সে মাটির নিচে পুঁতে এসেছিল, শুভ্র সেটা খুঁড়ে বের করলো কিভাবে? ঠিক সেই মুহূর্তে নেহা রুমে ঢুকলো। নিজের প্রতাপশালী ভাইকে এভাবে পুলিশ আর বন্দুকের নলের মুখে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অবিশ্বাসে নিজের মুখে হাত দিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে এগিয়ে এলো। মেঝের ওপর হাঁটু গেড়ে বসলো নির্বাণের ঠিক সামনে। নির্বাণের চোখে তখনও অবিশ্বাসের ঘোর। ঈশান ওর কানের একদম কাছে মুখ নিয়ে শীতল গলায় ফিসফিস করে বলল, তুই নিজেও জানিস না রে শয়তানের বাচ্চা, এতদিন কাকে খাঁচাই আটকে রেখে তুই হাত তোলার সাহস দেখিয়েছিস। সত্যটা শুনবি? শুনলে তোর কলিজা ওখানেই ফেটে বের হয়ে আসবে। নির্বাণ ফ্যাল ফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। তার মাথায় কিছুতেই খেলছে না, এই সাধারণ এক ব্যবসায়ী শুভ্রর কাছে এত ক্ষমতা এলো কোত্থেকে? সে কিভাবে নির্বাণের লন্ডনের অন্ধকার অতীতের হাড়ের খবর বের করলো? নির্বাণ এই হাজারো প্রশ্নের ঝড়ের মাঝেই ঈশান আবার ফিসফিসিয়ে বলল, কিংসুক নামটা কি কখনো শুনেছিলে? নামটা শোনা মাত্রই নির্বাণের সারা শরীর যেন বরফ হয়ে গেল। চোখের মণি দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। বুকের ভেতরটা সত্যি দপ করে উঠল তার। কিংসুক আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় সম্রাট, যার নাম শুনলে বাঘা ভাগা মাফিয়াদের হাঁটু কাঁপে। নির্বাণের মতো ছিচকে গুন্ডারা বহুবার চেয়েছে তার ছায়ার দেখা পেতে, তার সাথে হাত মেলাতে, কিন্তু কিংসুক তো সেই ধোয়া, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তবে সামনে দাঁড়িয়ে থাকা এই রক্তাক্ত শুভ্রই সেই ত্রাস।
নির্বাণের মাঝে ঝিমঝিম করে মাথা ঝিমঝিম করে উঠল। পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটাই সরে যাচ্ছে। নির্বাণের এই কুঁকড়ে যাওয়ার অবস্থা দেখে ঈশান এক বীভৎস হাসি দিয়ে বলল, তুই যে এই ইঁদুরের গর্তে লুকিয়ে আছিস সেটা বস সেদিনই জেনে গিয়েছিল, যেদিন তুই হৃদির ওই রক্তমাখা শাড়িটা পার্সেল করে পাঠিয়েছিলি। জানিস তো, সব বস সবসময় জানোয়ার হয় না, কিন্তু ও যখন একবার স্বরূপে ফেরে তখন যমরাজও পথ ছেড়ে দেয়। তোর কপাল ভালো যে তুই বসের একমাত্র দুর্বলতায় হাত দিয়েছিলি, না হলে মৃত্যু ছাড়া তোর কপালে আর কোনো শাস্তি জুটতো না। ঈশান একটু থেমে নির্বাণের কপালে নিজের আঙ্গুল দিয়ে টোকা দিয়ে আবার বলল, আসলে বস জানতো, ও যদি সরাসরি কিংসুক হয়ে তোর সামনে আসতো তবে তুই হৃদিকে নিয়ে কোনো বড় চাল চালতি। তুই তো সাপের মতো বিষাক্ত, বসের দুর্বলতা নিয়ে ওকে হারানোর নোংরা খেলা খেলতি। তাই বস ইচ্ছে করে তোর খাঁচায় ধরা দিয়েছে, যাতে তুই ওকে দুর্বল ভেবে নিশ্চিন্ত থাকিস। যাই হোক, অনেক গান দিয়ে ফেললাম, এখন শান্তিতে জেলে যা আর সারা জীবন পচে পচে নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। নির্বাণ এখন এক জ্যান্ত লাশ। যে হৃদিকে পাওয়ার জন্য সে এত আয়োজন করেছিল, সে হৃদির ভালোবাসার মানুষটাই যে তার জম হয়ে দাঁড়াবে সেটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। ম্যাজিস্ট্রেট অফিসার অত্যন্ত বিনয়ের সাথে শুভ্রর সামনে এসে দাঁড়ালেন। শুভ্রর রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে একরাশ শ্রদ্ধা নিয়ে তিনি বললেন, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা পাচ্ছি না। আসলে এই খুনের মামলাগুলো বহুবার টেবিলে উঠেছে, কিন্তু প্রতিবারই টাকার জোরে সব ধামাচাপা পড়ে গিয়েছে। আমরা হাজার চেষ্টা করেও এই জাল ছিঁড়তে পারিনি। অথচ আপনি একজন ব্যবসায়ী হয়ে যে অসাধ্য সাধন করলেন, তাতে এখন মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট আমি না, আসলে চেয়ারটা আপনারই পাওয়ার উচিত ছিল। শুভ্র কোনো কথা উত্তর দিল না। তার পাথরের মতো নিথর চোখের দৃষ্টি তখন অন্য কোথাও। পুলিশ তখন নির্বাণকে হাতকড়া পরিয়ে টেনে তোলার চেষ্টা করছে। ঠিক তখনই নেহা চিৎকার করে উঠল। সে শুভ্রর দিকে আঙ্গুল উঁচিয়ে হেসে বলল, শুভ্র, শুভ্র, তুমি ভুলে যাচ্ছ যে ভাইয়া এখন রিদির হাজবেন্ড। তুমি ওকে জেলে পাঠালে রিদির কি অবস্থা হবে ভেবে দেখেছো? ওকে আর সমাজে মুখ দেখাতে পারবে? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? নেহার এই করুণ আর বিষাক্ত যুক্তি শুনে ঈশান হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে নেহার একদম সামনে গিয়ে সে দাঁত বের করে বলল, ছি ছি ম্যাম, থুক্কু। নেহা ম্যাম, আপনি তো দেখছি বড়সড় দুটো ভুল করে ফেলেছেন। এক, আপনি হয়তো উত্তেজনার চোটে কাবিননামায় কি লেখা আছে সেটা পড়ার সময় পাননি। আর দুই, বিয়ে পড়ানোর ওই মোক্ষম সময় আপনি নিজেই তো ঘরেছিলেন না, কোন এক আননোন নাম্বারের ফোনে ব্যস্ত হয়ে বারান্দায় চলে গিয়েছিলেন, মনে পড়ছে কি? অবশ্য ফোনটা কিন্তু আমরাই দিয়েছিলাম। ঈশানের কথায় নেহার কপালে ভাঁজ পড়ল। সে অবিশ্বাসের ঈশানের দিকে তাকিয়েই রইল। ঈশান মজা পাওয়ার ভঙ্গিতে কাজী সাহেবের দিকে ফিরে বলল, কি গো মামু, নেহা ম্যামকে একটু ভালোবাসার ওই কিচ্ছাটা শোনান তো। সত্যিটা জানলে ওনার হার্ট অ্যাটাক হতে পারে। কাজী সাহেব কাঁপা কাঁপা হাতে কাবিননামার খাতাটা নেহার চোখের সামনে ধরলেন। গম্ভীর গলায় তিনি পাঠ করলেন, বিয়েটা নির্বাণের সাথে নয়, 5,25,00,000 দেনমোহর ধার্য করিয়া তাসনিন হৃদিকা স্বামী হিসেবে সহন চৌধুরীর সুপুত্র সাইফান শুভ্র চৌধুরীকে কবুল করিয়াছে। ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন মোতাবেক তাসনিন হৃদিকা এবং সাইফান শুভ্র চৌধুরী বিবাহিত স্বামী স্ত্রী। নেহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ছো মেরে কাজের হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে চোখ বড় বড় করে দেখল। হ্যাঁ, ঠিক তাই লেখা। বর হিসেবে সাইফান শুভ্র চৌধুরীর নামে সেখানে জল করছে। নিজের অজান্তেই সে তার ভাইকে নয়, বরং তার সবচেয়ে প্রিয় মানুষ শুভ্রর সাথেই হৃদির বিয়ে দিয়ে দিয়েছে। পুরো ঘর যখন এই অবিশ্বাস্য সত্যে স্তব্ধ হয়ে আছে, ঠিক তখনই শুভ্র তার ভাঙ্গা গলায় কিন্তু দীর্ঘ স্বরে কাজী সাহেবের উদ্দেশ্যে বললেন, নতুন করে বিয়ের সব কাজ রেডি করেন, আমি আসছি। বিছানার এক কোণে হাঁটু ভাঁজ করে জড়সড় হয়ে বসে আছে হৃদি। অতিরিক্ত কান্নার ফলে চোখের জল যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের চারপাশটা লাল হয়ে ফুলে গেছে। তার সমস্ত সত্তা জুড়ে এখন কেবল শূন্যতা। আজ থেকে সে অন্য কারো স্ত্রী। এখন থেকে শুভ্র নামটা তার জন্য নিষিদ্ধ এক অধ্যায়।
চাইলেও আর তাকে নিয়ে স্বপ্ন বলা যাবে না ভালোবাসি। এখন থেকে নির্ভান নামক ওই জানোয়ারটার সাথে তার সংসার করতে হবে। ভাবতেই রীতির গা গুলিয়ে উঠছে। বিষাদ আর ঘৃণা তাকে কুরে কুরে খাচ্ছে। হৃদির এই যন্ত্রণার মাঝেই হঠাৎ ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল। হৃদি চমকে দরজার দিকে তাকালো, দেখলো সেখানে শুভ্র দাঁড়িয়ে আছে। শরীরে মারের দাগ থাকলেও চোখ মুখ এখন একদম শান্ত। শুভ্রকে দেখা মাত্র হৃদির ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। সে দ্রুত উল্টো দিকে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। কান্না ভেজা অভিমানে ভরা গলায় সে চিৎকার করে বলে উঠল, চলে যান এখান থেকে। আপনার মুখটাও আমি দেখতে চাই না। এখন আপনি আমার কাছে কেবলই একজন পরপুরুষ। দয়া করে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে এখন আমার সহ্য হচ্ছে না। কেন এসেছেন একটা জ্যান্ত লাশ দেখতে? দেখে যান, হয়তো এই জ্যান্ত লাশ খুব তাড়াতাড়ি সত্যিকারের লাশে পরিণত হবে। খোদার দোহাই লাগে, আপনি চলে যান। কথাগুলো তীরের মতো ছুড়ে দিলেও হৃদির বুক ফেটে যাচ্ছিল। মানুষটাকে চোখের সামনে দেখেও ছোঁয়া যাবে না, এটা সহ্য করার ক্ষমতা তার নেই। শুভ্র কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে এগিয়ে এসে একদম হৃদির গা ঘেঁষে বিছানায় বসে পড়ল। হৃদি রাগে ফুস ফুস করে উঠল, ফুসে উঠে বলল, কি হলো? কথা কানে ঢোকে না? আপনাকে বের হতে বলছি না? বের হন এখনই। হৃদির এই তীব্র অভিমান আর রাগ দেখে শুভ্র ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে হৃদির এই অধিকার বোধ আর রাগ বেশ উপভোগ করছে। শুভ্র নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে কাঁধ দিয়ে হৃদিকে আলতো করে একটা ধাক্কা দিল। তারপর হৃদির একদম চোখের দিকে তাকে গুনগুন করে গেয়ে উঠল, পাগল পাগল মন আমার তোমায় ভালোবাসে, কিছুই সে বোঝে না তো, চাই যে তোমায় পাশে, চাই যে তোমায় পাশে। আচমকা শুভ্রর মুখে এমন রোমান্টিক গান শুনে হৃদি বিস্ময়ে আর বিরক্তিতে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তখন অপলক দৃষ্টিতে দেখছিল তার মনোমোহিনীকে। চোখের গাঢ় কাজল, কপালের ছোট্ট টিপ আর লাল টকটকে বেনারসি, সব মিলিয়ে হৃদিককে সত্যি এক মোহময়ী কোণের মতো লাগছে। মনে হচ্ছে সে যেন এই বাসর ঘরে শুভ্রর জন্যই প্রতীক্ষায় ছিল। শুভ্রর এমন সম্মোহনী দৃষ্টি দেখে হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে বাঁ হাত দিয়ে শাড়ির আঁচলটা শক্ত করে মুচড়ে ধরে ধরা গলায় বলল, চলে যান বলছি। আমার স্বামী দেখলে কিন্তু খুব রাগ করবে। প্লিজ চলে যান। স্বামী শব্দটা শোনা মাত্রই শুভ্রর চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। বুকের ভেতর একটা তীব্র জেলাসি বা ঈর্ষা মোচড় দিয়ে উঠল। সে ঝট করে হৃদির চিবুকটা আলতো কিন্তু দীর্ঘভাবে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হৃদির গভীরে চোখ রেখে খুব গম্ভীর আর ভারী গলায় বলল, স্বামীর জন্য দেখি খুব দরদ উতলে পড়ছে। তা জনাবা, কোন স্বামীর কথা বলছেন শুনি? হৃদি রাগে আর অভিমানে ফুঁসে উঠে শুভ্রর হাতটা সজোরে ঝটকা দিয়ে সরিয়ে দিল। নিজের ভেতরে সবটুকু জ্বালা উগরে দিয়ে বলল, কোন স্বামী আবার? যার সাথে কিছুক্ষণ আগে আমার এই হাতের সই আর কাজী সাহেবের কলমের সাক্ষী রেখে বিয়ে হয়েছে, তার কথা বলছি। শুভ্র এবার একটু বাঁকা হাসলো। হৃদির চোখের মনের দিকে তাকিয়ে নির্বিকার গলায় প্রশ্ন করলো, তা আপনার কোন মহান স্বামীর সাথে বিয়ে হয়েছে শুনি? হৃদি এবার বিরক্তিতে ফেটে পড়ল, জেদের বসে বলে উঠল, কার সাথে আবার? একটা জানোয়ার? না মানে নির্ভানের সাথে বিয়ে হয়েছে আমার। নির্ভান এখন আমার বাকি শব্দটা উচ্চারণ করার আগে শুভ্রর হাতের আঙ্গুলগুলো সাপের মতো এসে হৃদির ঠোঁট দুটো গোল করে চেপে ধরল। হৃদি থমকে গেল। শুভ্রর চোখের মনি এখনো নেশাক্ত আর ভয়ঙ্কর। সে হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় হিসিয়ে বলল, বাকি শব্দগুলো ওখানেই আটকে থাক, আর বের করার দরকার নেই। আর নেক্সট টাইম যাতে এই ঠোঁট দিয়ে অন্য কোনো ছেলের নাম না শুনে। না হলে এই সুন্দর ঠোঁট দুটো কেটে সেলাই করতে আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না, বুঝলি? শুভ্রর এমন হঠাৎ পাগলামি আর অদ্ভুত আচরণে হৃদি একদম ভেবাচাকা খেয়ে গেল। লোকটা কি সত্যিই পাগল হয়ে গেল? তার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেল?
অথচ সে এখন উল্টো শাসন করছে। হৃদি যখন নিজের ভাবনার জালে আটকে আছে, তখন শুভ্র হঠাৎ খুব যত্ন করে হৃদির মাথায় লাল টকটকে ঘোমটাটা টেনে ঠিক করে দিল। তারপর শান্ত গলায় বলল, চলেন, এখন যাওয়া যাক। হৃদি ভ্রু কুঁচকে অবিশ্বাসের সুরে বলল, কোথায় যাব? শুভ্র এবার হৃদির মুখের দিক ওপর একদম ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস হৃদির নাকে মুখে আছড়ে পড়ছে। সে নিঃশ্বাসের ঝাপটায় হৃদির শরীরটায় যেন অবশ হয়ে এলো। শুভ্র এক পলক হৃদিতে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি কিন্তু বেশি কথা বলা একদম পছন্দ করি না, তাই আমার সামনে এসব ফালতু প্রশ্ন একদম করবি না। কথাটা শেষ করেই শুভ্র এক মুহূর্ত সময় দিল না। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্রকে তাকে এক হ্যাচকায় পাজা কোলে তুলে নিল। হৃদি আতঙ্কে আর লজ্জায় শুভ্রর গলার ওপর হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। শুভ্র হৃদিকে পাজা কোলে তুলে নিয়ে শটান ড্রয়িং রুমের মাঝখানে কাজী সাহেবের সামনে বসিয়ে দিল। পুরো পুরো ড্রয়িং ঘর নিস্তব্ধ। নেহা এক পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটা অন্য একজনের কে নিজের করে নিচ্ছে। এই দৃশ্য দেখার চেয়েও মৃত্যু যেন তার কাছে শ্রেয় ছিল। দূরে পুলিশের কর্ডনের মাঝে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে আছে নির্বাণ। তার লোলুপ দৃষ্টি এখনো তার মায়াবীর দিকে আটকে আছে। হৃদিকে আজ লাল বেনারসি অপার্থিব সুন্দর লাগছে। অথচ এই সাজটা হওয়ার কথা ছিল নির্বাণের জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ সে শুধুই একজন দর্শক। শুভ্র কাজী সাহেবের দিকে এক পলক তাকিয়ে হুকুমের সুরে বলল, সকলের সামনে পুনরায় আবার বিয়ের কাজ শুরু করুন। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অবিশ্বাসের চারদিকে তাকাচ্ছে। নির্বাণকে পুলিশ ধরে রেখেছে। নেহা মরা মানুষের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। আর তার পাশে বসে আছে স্বয়ং শুভ্র। এসব কখন হলো? এই পুলিশ বা আসলো কোত্থেকে? হৃদি যখন নিজের ভাবনার মাঝে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই শুভ্রর তার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পড়ে নিল। হৃদি একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তামাশা দেখার অনেক সময় পাবি, আপাতত এদিকে মন দে। শুভ্র তপ্ত নিঃশ্বাসে হৃদি সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। সে বাধ্য মেয়ের মতো সামনের দিকে তাকালো। কাজী সাহেব এবার গলা ছেড়ে শুভ্রকে জিজ্ঞেস করলেন, বাবা, কাবিননামার টাকা কি আগেরটাই রাখবো, নাকি কোনো পরিবর্তন হবে? শুভ্র একবার আর চোখে হৃদির দিকে তাকালো। হৃদির সেই ঘাবড়ে যাওয়া মুখটা দেখে তার ঠোঁটের কোণে একটা বিজয়ীর হাসি ফুটে উঠল। সে কাজী সাহেবের দিকে তাকিয়ে দরাজ গলায় বলল, যেহেতু কাবিননামা ছাড়া বিয়ে হয় না, তাই যেখানে সেখানে যতটুক টাকা লিখুন না কেন, আমার ধন সম্পত্তি কোনোদিন খালি হবে না। তবে যেহেতু নিয়ম মেনে টাকা লিখতেই হয়, তাহলে 10 কোটি টাকা লিখে দেন। আর তার পাশে এটাও লিখে দেবেন যে এই সাইফান শুভ্র চৌধুরীকে চিরতরে কন্যা তাসনিন হৃদিকার হাতে লিখে দেওয়া হলো। এখন থেকে এই মানুষটার একমাত্র মালকিন শুধু তাসনিন হৃদিকা। শুভ্রর এমন পাগলাটার রাজকীয় ঘোষণা শুনে কাজী সাহেবের হাত থেকে কলমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। হৃদি অবিশ্বাসে বড় বড় চোখ করে শুভ্রর দিকে তাকিয়ে রইল। হৃদি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যিই জেগে আছে, নাকি অসহ্য যন্ত্রণায় মস্তিষ্ক বিকৃত হয়ে কোনো রঙিন স্বপ্ন দেখছে? একটু পর কি এই স্বপ্নটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে? উত্তেজনায় আর ভয়ে হৃদি নিজের হাতে জোরে একটা চিমটি কাটল। উফ, বেশ ব্যথা পেল সে। কিন্তু কই, চারপাশের এই দৃশ্য তো বদলালো না, স্বপ্ন তো ভাঙল না। হৃদির এই ঘোর লাগা ভাবনার মাঝেই কাজী সাহেব বিসমিল্লাহ বলে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। দেনমোহর আর সাক্ষীদের নাম ধাম পড়ে তিনি গম্ভীর গলায় হৃদিকে উদ্দেশ্য করে বললেন, মা তাসনিন হৃদিকা, আপনি কি এই বিবাহে রাজি আছেন? বলুন কবুল। হৃদি বিস্ময়ে হাঁ হয়ে গেছে। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। তাকে পাথরের মতো বসে থাকতে দেখে শুভ্র বিরক্তি নিয়ে তাকালো। দরাজ গলায় শাসন করার ভঙ্গিতে বলল, কানে শুনতে পাসনি? কবুল বল। শুভ্র সেই পরিচিত কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বরে রীতির ধ্যান ভাঙল। কাজী সাহেব আবারও নরম গলায় বললেন, মা, দেরি করো না, বলো কবুল। রীতি কিং কর্তব্য বিমূঢ় অবস্থা দেখে ঈশান একটু এগিয়ে এসে মুচকি হেসে বলল, রীতি, প্রিয় মানুষকে এভাবে হাতের নাগালে পেলে সেই সুযোগ ছাড়তে নেই। জলদি জলদি কবুলটা বলে দাও। আর শোনো, এটা কোনো স্বপ্ন না, একদম ধ্রুব বাস্তব।
তোমার আর বসেরই বিয়ে হচ্ছে। অ্যাঁ? রীতি যেন এখনো বিশ্বাস করতে পারছে না শুভ্র তাকে বিয়ে করছে। রীতিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র এবার চূড়ান্ত বিরক্ত হওয়ার ভান করলো। সোফা থেকে ওঠার উপক্রম করে বলল, ঠিক আছে, বলতে হবে না। তোর এই বালের বিয়ে আমি করতামই না। বলেই শুভ্র যে না উঠে দাঁড়াতে নিল, অমনি হৃদয় আতঙ্কে আর তাড়াহুড়োয় এক নিঃশ্বাসে চিৎকার করে বলল উঠল, কবুল, কবুল, কবুল। হৃদির এই মরিয়া ভাব দেখে শুভ্র বাঁকা হাসল। সে আবার হৃদির পাশে আয়াস করে বসে আলতো গলায় বলল, আরে একটু দম তো নেই। কাজী সাহেব হা হা করে হেসে ফেললেন। তিনি নিয়ম অনুযায়ী হৃদিকে দিয়ে আবার দুবার কবুল বলিয়ে নিলেন। দিদি এবার এক মুহূর্তে দেরি না করে গড় গড় করে বলে দিল। এরপর শুভ্রর পালা। কাজী সাহেব শুভ্রর কাছে থেকে সই নিয়ে তাকে কবুল বলতে বললেন। শুভ্র তো তৈরিই ছিল। সেও বিন্দুমাত্র দেরি না করে স্পষ্ট স্বরে নিজের সম্মতি জানিয়ে দিল। সব নিয়মকানুন আর আইনি প্রক্রিয়া মেনে অবশেষে পূর্ণতা পেল দুই বিভাগের হৃদয়। কাজী সাহেব মোনাজাতের জন্য হাত তুলে ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা দুজন আইনত ও শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী। পুরো ড্রয়িং রুমে তখন এক পবিত্র নিস্তব্ধতা। কাজী সাহেব দোয়া ধরলেন। শুভ্র, হৃদি, ঈশান, ম্যাজিস্ট্রেট অফিসার, পুলিশ আর গার্ডরা সবাই হাত তুলে আমিন বলছে। কেবল দুজন মানুষ সেই দোয়ায় শরিক হতে পারল না, নির্বাণ আর নেহা। তাদের দুজনের চোখেই এখন সীমাহীন শূন্যতা। নেহার চোখে শুভ্রকে চিরতরে হারানোর দহন, আর নির্বাণের চোখে তার মায়াবীকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার হাহাকার। কাজী সাহেব দোয়া শেষ করে উঠে দাঁড়ালেন। পুরো ড্রয়িং রুমে তখন এক স্বস্তির নিঃশ্বাস। কিন্তু হৃদি, সে তখন খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সবটুকু ভয়, সবটুকু হাহাকার এক নিমিষেই কর্পূরের মতো উবে গেছে। সে বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে শুভ্র জড়িয়ে ধরল শুভ্রকে। পাশে কত মানুষ, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব ভুলে গিয়ে সে শুভ্রর বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি কল্পনাও করিনি আমার অন্ধকার হয়ে আসা জীবনটাকে আল্লাহ এভাবে আলো করে দেবেন। আমি আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমাকে সত্যিই বিয়ে করেছেন। আমি আজ কতটা খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু এটুকু জানি, আই লাভ ইউ, ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। হৃদির এই আকস্মিক ও উন্মুক্ত ভালোবাসার প্রকাশ দেখে পুরো ড্রয়িং রুম এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির শরীরের উষ্ণতা আর তার মনের এই সরল স্বীকারোক্তি শুভ্রকে যেন অবশ করে দিয়েছে। ঈশান পরিস্থিতি সামাল দিতে মুচকি হেসে জোরে হাততালি দিয়ে উঠল। তার সাথে সাথে সব গার্ডরাও হাততালি দিয়ে এই নতুন দম্পতিকে অভিনন্দন জানালো। কিন্তু এই দৃশ্য দেখার ক্ষমতাও নেহার ছিল না। তার ভেতরটা তখন প্রতিহিংসায় আগুনে দাউ দাউ করে জ্বলছে। সেও তো ভালোবেসেছিল, তবে কেন তার কপালে শুধু শূন্যতা? আল্লাহ কেন শুভ্রকে অন্য কারো করে দিল? হিংসে আর অপমানে নেহা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার চোখে পড়ল টি টেবিলের ওপর রাখা ফল কাটার ধারালো ছুরির দিকে। বিদ্যুৎ বেগে নেহা এগিয়ে গিয়ে ছুরিটা হাতে তুলে নিল। শুভ্রর কিছু বুঝে ওঠার আগে নেহা রীতিকে হেঁচকা টানে শুভ্রর বুক থেকে ছাড়িয়ে আনলো। তারপর বাম হাতের কনুই দিয়ে রীতির গলা সজোরে চেপে ধরে ডান হাতের ধারালো ছুরিটা একদম তার কণ্ঠনালীতে ঠেকিয়ে ধরল। নেহার চোখ মুখ তখন ডাইনির মতো ভয়ঙ্কর দেখাচ্ছে। সে পাগলের মতো চিৎকার করে শুভ্রর দিকে তাকিয়ে বলতে লাগলো, অনেক হয়েছে, অনেক দেখেছি তোদের এই প্রেমের খেলা। কেন রে, আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমিও তো তোকে জান দিয়ে ভালোবেসেছিলাম। আমার সব পাগলামি তো তোকে পাওয়ার জন্যই ছিল। কেন তবে আমাকে বিয়ে করলি না? কেন এই পথের মেয়েটাকে নিজের করে নিলি? কেন? কেন? নেহার গলার চিৎকারে পুরো ঘর আবার নরক কুণ্ডে পরিণত হলো। দিদি আতঙ্কে জমে গেছে। ছুরি ধারালো ফলাটা তার গলায় বিঁধছে। শুভ্রর চোখের মনি মুহূর্তেই কুঁচকে ছোট হয়ে এলো। তার শরীরের প্রতিটি শিরা এখন টান টান। নেহার দু চোখ দিয়ে তখন শ্রাবণ ধারার মতো জল পড়ছে। তার হাতের ছুরিটা কাঁপছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিতে এক মরণপণ জেদ। শুভ্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে বুঝতে পারছে নেহা এখন একটা জীবন্ত আগ্নেয়গিরি, যার ভেতরে বছরের পর বছর ধরে জমানো অবহেলার লাভা এখন বিস্ফোরণের অপেক্ষায়। শুভ্র নিজের গলার স্বর যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, নেহা,
নেহা প্লিজ রিদিকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। দেখো, তোমার যা রাগ যা জেদ সব তো আমার উপর। তোমার যা করার আছে আমার সাথে করো, কিন্তু রিদিকে দয়া করে মুক্তি দাও। নেহা এক পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। তার কান্নায় পুরো ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে গেল। কেন রে, ক্ষোভ লাগছে তোর? তোকে কেন মারবো? তোকে মারলে তো তুই শান্তিতে মরে যাবি। মারবো এই রিদিকে, কারণ তোর পৃথিবীটা তো এই মেয়েটা। রিদি শেষ হয়ে যাওয়া মানে তুই জ্যান্ত লাশ হয়ে যাওয়া। আমাকে দিনের পর দিন তিলে তিলে মেরে তুই শান্তিতে থাকবি, তা তুই ভাবলে কি করে? শুভ্রর বুকটা কেঁপে উঠল। সে জানে না হ্যাঁ এখন হিতাহিত জ্ঞান শূন্য। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে এক কদম এগিয়ে গিয়ে বলল, নেহা, পাগলামি করো না। যদি রীতি তোমার রীতি তোমার কি কি ক্ষতি করেছে? তোমার যত লড়াই তো আমার সাথে, আমাকে মারো, ও তো নির্দোষ। শুভ্রকে এক কদম এগোতে দেখে নেহা ছুরিটা রিদির গলায় আরো চেপে ধরল। রিদির ফর্সা গলায় হালকা লাল রঙের রেখা দেখা দিল। নেহা গর্জে উঠে বলল, খবরদার, এক পাও এগোবি না। তুই কাছে আসার চেষ্টা করলে ছুরিটা ওর গলায় চালিয়ে দেব। আর কি বললি? ও কি করেছে? ও আমার সব থেকে বড় শত্রু। আমার সাজানো বাগানও চালিয়ে দিয়েছে। আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে ও। কিন্তু শুনে রাখ শুভ্র, আমার জেদটা মিথ্যে ছিল না। কিন্তু তোকে পাওয়ার এই তৃষ্ণায়, এই ভালোবাসা কোনোদিন মিথ্যা ছিল না। তুই যদি আমার না হোস, তবে তোকে আমি আর কারো হতে দেব না। ওকে মেরে আমি আজীবন জেলে পচে মরবো, তবুও তোকে সুখে থাকতে দেব না। কথাটা শেষ করেই নেহা উন্মাদের মতো ছুরিটা সজোরে রীতির গলায় চালিয়ে দিতে লাগলো। শুভ্রর চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে। সে একদৃষ্টিতে হৃদির চোখের দিকে তাকালো। সেই চোখে এক বিন্দু মৃত্যু ভয় নেই, নেই কোনো আর্তনাদ। হৃদি শুধু ছল ছল চোখে অপলক তাকিয়ে আছে শুভ্রর দিকে। সেই চাহনি যেন নিঃশব্দে বলছে, তোমায় ভালোবাসার জন্য যদি আজ আমায় শহীদ হতে হয়, তবে আমি হাসি মুখে রাজি। বেঁচে নাই বা থাকলাম, মরে গিয়ে তোমার স্মৃতি হয়ে বেঁচে থাকাটাই আমার হবে সব থেকে বড় সার্থকতা। হৃদির ওই শান্ত সমর্পিত দৃষ্টি শুভ্রর কলিজাটা মুহূর্তে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। সে আর তাকাতে পারছে না ওই মায়াবী চোখের দিকে। প্রতিটি পলক যেন একটা বিষাক্ত তীরের মতো শুভ্রর বুকে ছিদ্র করে দিচ্ছে। অসহ্য এক অন্ধকার চাদর যেন ধীরে ধীরে শুভ্রর পুরো অস্তিত্বকে ঘিরে ফেলছে। তার মনে হচ্ছে হৃদির এই বিসর্জনের চেয়ে নিজের মৃত্যু অনেক বেশি সহজ ছিল। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা ওখানেই থেমে গেছে। সে যন্ত্রণায় সজোরে চোখ বন্ধ করে ফেলল। পরের মুহূর্তেই এক বীভৎস ছ্যাঁত শব্দ। ধারালো ছুরিটা কারো শরীরের নরম মাংস ভেদ করে ভেতরে ঢুকে গেল। গরম তাজা রক্তের ছিটে এসে সরাসরি শুভ্রর গাল আর কপালে ছিটকে পড়ল। লনা রক্তের সেই অদ্ভুত গন্ধ শুভ্রর নাকে ঝাপটা মারল। শুভ্রর মনে হলো তার পুরো পৃথিবীটা এক নিমেষেই ধ্বংস হয়ে ধূ মরুভূমি হয়ে গেল। শরীরের ভেতরে সবটুকু শক্তি যেন এক লহমায় কেউ শুষে নিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় মুচড়ে উঠল। মনে হলো কেউ জীবন্ত হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিল। সে বুকে হাত শক্ত করে চেপে ধরে মেঝেতে আছড়ে পড়ল। আর তার বুক চিরে বের হয়ে এলো এক আকাশ ফাটানো আর্তনাদ। আহ! চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।